দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় স্যানিটেশন ও হাইজিন, আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে একজন অতিথি উপস্থিত আছেন, মোহাম্মদ রাকিব উদ্দিন, ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স রেকিট বাংলাদেশ। ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স রেকিট বাংলাদেশ মোহাম্মদ রাকিব উদ্দিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিজনেস অনুষ্ঠানে। এবং শুরুতেই আপনি জেনেছেন যে আমাদের আজকের আলোচনার বিষয় স্যানিটেশন ও হাইজিন। এই বিষয়ে কথা বলতে চাই গত 19 তারিখ বিশ্ব টয়লেট দিবস ছিল, এবং এই টয়লেট ক্লিনিং যে ক্যাটাগরির লিডার হিসেবে হারপিক দিনটি কিভাবে উদযাপন করেছে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ ভাইয়া, খুব চমৎকার একটা প্রশ্ন। মূলত টয়লেট দিবস বা বিশ্ব টয়লেট দিবস, টয়লেট এই বিষয়টা এমন একটা জায়গায় চলে আসছে বা এমন একটা বিষয়, এমন একটা টপিক যেখানে মানুষ খুব একটা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পছন্দ করে না, বা এটা নিয়ে যে একটা দিবস হতে পারে এটা হয়তো বা আমাদের অনেকের অজানা। লুকিং এট দি ইম্পর্টেন্স, আপনি যদি গুরুত্বের দিক দিয়ে দেখেন, এটার ম্যাসিভ গুরুত্ব। আপনি বিশ্ব টয়লেট দিবসের এবারে থিম হচ্ছে উই উইল অলওয়েজ নিড এ টয়লেট, আমাদের সবারই টয়লেট প্রয়োজন। ঠিক এই জায়গায় যদি আমি একটু থেমে যাই, তাহলে দেখব যে আমাদের জীবনধারার সাথে টয়লেটটা ওতপ্রোতভাবে জড়িত। সো এই টয়লেট ক্লিনিং ক্যাটাগরির রিপ্রেজেন্ট করে হারপিক। হারপিকের এই জায়গায় একটা রেসপন্সিবিলিটি আছে, যেহেতু সে ক্যাটাগরি রিপ্রেজেন্ট করে, একটা সলিউশন প্রোভাইড করে। সো এই বিষয় নিয়ে, এই দিবস নিয়ে কথা বলা উচিত, এবং এক্স্যাক্টলি সো। আমরা গত 19 তারিখে এটা নিয়ে ম্যাসিভ ক্যাম্পেইন করেছি বলতে পারেন। আমাদের একটা প্রোগ্রাম ছিল 19 তারিখ, সেই দিন আমরা আমাদের সরকারি বেসরকারি স্টেক হোল্ডারদেরকে একসাথে ডেকেছিলাম। আমরা জানার চেষ্টা করেছিলাম আমাদের আগামীর চ্যালেঞ্জগুলো কী কী, আমরা বর্তমানে কী চ্যালেঞ্জ নিয়ে ফেস করতেছি, এবং যারা আমরা কাজ করছি তারা এই কাজটাকে আরও কীভাবে বেগবান করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি একদম ডেফিনেটভাবে বলি, স্যানিটেশনে তো প্রচুর চ্যালেঞ্জ আছে। কিছু স্যানিটেশন ওয়ার্কার আছে, কিছু ক্লিনার্স আছে, আমাদের আচরণগত পরিবর্তনের দিক। এই দিকগুলো নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। আমরা সিটি কর্পোরেশন, মজার স্কুল, বিভিন্ন এনজিও, ব্র্যাক, সাজিদা ফাউন্ডেশন, এদেরকে আমরা আমন্ত্রণ জানাইছিলাম। আমরা একটা টেবিলে থেকে আমরা ডিসকাস করার চেষ্টা করেছিলাম যে আমাদের কী কী বিষয়ে ফোকাস করা উচিত এবং কী কী বিষয়ে আমাদের আরও কাজ করা উচিত। ইনফ্যাক্ট এই বিষয়ে কাজ করছি আমরা অনেকেই, কিন্তু ফোকাসটা কোথায় আর একটু বেশি দিতে হবে, এই বিষয়গুলো জানার চেষ্টা করি। সমন্বয়ের একটা বিষয় থাকে, অ্যাবসলিউটলি। অনেক এনজিও অনেক কাজ করছে। এই জায়গায় কর্পোরেট এন্ড থেকে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। আমরা যে শুধু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আমাদের ব্যবসা পরিচালনা করছি, ঠিক তা না। এর পাশাপাশি আমরা ফিল যে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, একটা সামাজিক দায়িত্ব আছে। ওই সামাজিক দায়িত্বের জায়গা থেকে আমরা বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের জন্য হারপিক থেকে কাজ করে যাচ্ছি। রেকিট বেনকিজের মূলত একটি পারপাস ড্রিভেন কোম্পানি। সো এই কোম্পানির প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা পারপাস আছে। সো প্রত্যেকটা ব্র্যান্ড কোনো না কোনো প্রবলেম, স্পেসিফিক একটা প্রবলেমের সমাধানে কাজ করছে। হারপিক কাজ করছে এইরকম স্যানিটেশন রিলেটেড অনেক সমস্যার সমাধান নিয়ে। জি, আপনি যে স্কুলের কথা বলছিলেন, আমি স্কুলের বিষয়ে একটু আসতে চাই। শিশুদের স্কুলে যারা থাকেন, শিশুরা বিশেষ করে, তাদের টয়লেটের একটা বিষয় তো থাকে, পাশাপাশি হাইজিন শিক্ষায় তাদেরকে কিভাবে আপনারা আসলে উদ্যোগী করবেন, তারা আসলে এই কাজটি আরও ভালোভাবে করবে আর কি, হাইজিনের বিষয়টা, এটা নিয়ে আপনারা কীভাবে কাজ করছেন? এটা এমন একটা টিজি, এমন একটা টার্গেট গ্রুপ শিশু, যারা আমার আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ। সো আমি যদি এই ইনভেস্টমেন্টটা শিশুদের পেছনে করতে পারি, আর তারা যদি সেই আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করতে পারে, তাহলে আমার রেজাল্ট হবে অনেক ফলপ্রসূ। আপনি আমার উপর ইনভেস্ট করেন, আমি হয়তোবা চেঞ্জ হব না, আমার হ্যাবিট হয়তোবা চেঞ্জ হবে না, আমার হ্যাবিট চেঞ্জের বয়সটা হয়তোবা চলে গেছে। কিন্তু আপনি যদি প্রাইমারি গ্রেডের স্টুডেন্টের দিকে তাকান, গ্রেড 1 to গ্রেড 5, যারা 5 বছর থেকে 11 বছর বয়সী বাচ্চারা আছে, তাদের প্রতি যদি আপনি আচরণে ইনভেস্ট করেন, অ্যান্ড দে উইল গিভ ইউ ব্যাক দ্য রেজাল্ট। কেন রেজাল্টটা দিবে? বিকজ তারা তাদের জীবনের শুরুতেই এই লার্নিংটা পেয়ে যাচ্ছে। বাচ্চাদেরকে আমরা বাচ্চাদের মতো করে হাইজিন শেখাচ্ছি। কিভাবে? আমাদের ডেডিকেটেড কোনো হাইজিন বই নাই যেখান থেকে আপনি হাইজিন শিখতে পারবেন। বাট হ্যাঁ, বাংলা, ইংলিশ, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ধর্মের জন্য ডেডিকেটেড বই আছে, অ্যান্ড উই হ্যাভ আওয়ার টিচার্স অ্যাজ ওয়েল। সো আমরা কিন্তু শেখার ওই স্কোপটা আছে। আমরা হারপিক থেকে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে ডেডিকেটেড হাইজিন বই করেছি, যে বইগুলো বাচ্চাদের স্কুলের ব্যাগে চলে যাচ্ছে, এবং স্কুল প্রোগ্রামের মাধ্যমে বাচ্চারা সেই বই পড়ে পড়ে হাইজিন শিখছে। একদম পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে প্রত্যেকটা হাইজিনের ছোটো ছোটো টপিকে। যদিও হাইজিন বলতে আমরা অনেক ব্যাপক অর্থে বুঝি, বাট বেসিক হাইজিন বলতে আমি হ্যান্ড হাইজিন, টয়লেট হাইজিন, এনভায়রনমেন্টাল হাইজিন, এই হাইজিনগুলোকে আমি প্রাইমারিলিভাবে টার্গেট করছি, যেন বাচ্চাদেরকে আমরা ওইভাবে শেখাইতে পারি। সো বইয়ের মাধ্যমে বাচ্চাদের মতো করে বাচ্চাদের জন্য আমাদের বিভিন্ন ইনিশিয়েটিভ আছে। জি, আপনি এই যে প্রাথমিক যারা পড়ছেন, পড়াশোনা করছেন, শিশুদের কথা বলছেন, এনজিওগুলো কিন্তু অনেক ধরনের স্কুল
চালু করেছে, তাদের সাথে তো আপনারা সমন্বয় করছেন, মানে তারা রেসপন্স কিভাবে করছে, এনজিও যারা আছে তারা আপনাদের সাথে? এনজিওদের রোলটা তো আমাদের বাংলাদেশ জন্মের পরপরই শুরু হয়ে গেছে। ব্র্যাক, আশা, সাজিদা ফাউন্ডেশন, জিউকে, অনেক এনজিও কাজ করছে এবং বেশিরভাগ ইনভেস্টমেন্ট কিন্তু তাদের আচরণগত পরিবর্তনে, বাচ্চাদের আচরণগত পরিবর্তনে, মানুষের আচরণগত পরিবর্তনে। আমাদের প্রাইমারি যে ইন্টেনশনটা ছিল যে এই সমস্যাটা যেহেতু আমরা আইডেন্টিফাই করছি সবাই মিলে, সো আমাদের এখানে কাজ করতে হবে সবাই মিলে। সো রাইট অ্যাট দিস মোমেন্ট হারপিক কাজ করছে সাজিদা ফাউন্ডেশনের সাথে, গণ উন্নয়ন কেন্দ্রের সাথে। এইখানে যেটা হচ্ছে হারপিক এবং সাজিদা ফাউন্ডেশনে কিছু ডেডিকেটেড অ্যাক্টিভিটি আছে যেটাতে হাইজিনটাকে তারা প্রমোট করে। হারপিক ওই জায়গায় তার রিসোর্স যেটা আছে সেটা সে মোবিলাইজ করছে, হারপিকে যে এক্সপার্টিসটা আছে সেটা সে এখানে ইনভেস্ট করছে। ফর এক্সাম্পল আমি যদি পার্টিকুলারলি বলি, এনজিও স্যানিটেশন ওয়ার্কার একটা বড় একটা ডিপার্টমেন্ট, যারা আমাদের এই আমি বলি অনেক সময় নীরব হিরো, খুব একটা আলোচনা ওনাদেরকে নিয়ে হয় না। সো তাদেরকে নিয়ে কিছু ডেডিকেটেড প্রজেক্ট আছে, ওই প্রজেক্টে হারপিক ইনভেস্ট করে। কিভাবে? ভ্যালু অ্যাড করে, তাদের হেলথে ভ্যালু অ্যাড করে, তাদের এডুকেশনে ভ্যালু অ্যাড করে, তাদের সেফটিতে ভ্যালু অ্যাড করে। এভাবে হারপিক এনজিওর সাথে কাজ করছে। আরেকটা ডিপার্টমেন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে গ্রামাঞ্চলের শিশু। তো ওইখানে বাচ্চাদের আপনি খেয়াল করে দেখবেন যে ঠিক আছে, শহরাঞ্চলের বাচ্চাদের একটা আলাদা বিষয় আছে, একটা মানে পরিবেশগত বিষয়ে তারা অটোমেটিকভাবে কিছু না কিছু ভাবে তারা আসলে একটু অ্যাডভান্স হাইজিন, হ্যাঁ রাইট, অ্যাবসলিউটলি, টয়লেট ক্লিনিং এই বিষয়গুলোতে। জি। কিন্তু গ্রামাঞ্চলে হয় কি যে হয়তো বা প্রায়োরিটি লিস্টে শুরুতে থাকে না, বা এনভায়রনমেন্টাল ওই অ্যাটমসফিয়ারটা নাই যেখান থেকে সে কিছু শিখতে পারে বা ওই লার্নিংটা পেতে পারে দ্য ওয়ে সিটি স্টুডেন্টস আর গেটিং। তো ওই জায়গায় আমরা করতেছি কি, আমরা প্রাইমারি স্কুল যেগুলো আছে ওইখানে আমরা ইন্টারভেনশনে যাচ্ছি। ইভেন এনজিওগুলো যে সামাজিক কাজগুলো করে, এনজিওগুলো যে উঠান বৈঠক করে হাইজিন অ্যাওয়ারনেসের জন্য, ওইখানে হারপিকের ভালো একটা রোল আছে এবং হারপিক ওটা প্লে করতেছে খুবই স্ট্রংলি। সো এটা এমন না যে আমরা গত 1-2 বছর ধরে করছি। হারপিক ইন বাংলাদেশ হ্যাজ বিন ফর দ্য লাস্ট 45 years অ্যান্ড প্লাস। সো ওইখানে আমরা মোটামুটি লম্বা সময় ধরেই আমাদের এই জার্নিটা আছে। অ্যালং উইথ আওয়ার বিজনেস আমরা এই ডিপার্টমেন্টেও আমরা কাজ করছি। সামাজিক উন্নয়নে আমাদের রোলটা অনেক স্ট্রং। জি, এই যে আপনি স্যানিটেশন এবং ক্লিনিং এবং টয়লেট বিষয়ে কথা বলছেন, এগুলোর তো একটা বড় চ্যালেঞ্জ থাকে, যে কোনো কাজে হয়তো অনেক প্রতিবন্ধকতা থাকে। এই বিষয় নিয়ে কথা বলবো, তবে একটা বিরতির সময় আছে, বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে আবারও আসছি। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠান। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ, এবং আমাদের আজকের আলোচনার বিষয় স্যানিটেশন ও হাইজিন। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রাকিব উদ্দিন, ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ব্রেকিট বাংলাদেশ। তার সাথে কথা হচ্ছিল, আমরা কথা বলছিলাম যে স্যানিটেশনের যে বিষয়গুলো থাকে, এই কাজগুলো করতে গিয়ে আপনাদের কি ধরনের আসলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়? চ্যালেঞ্জের কথা যখন আসে, উই সি দিস অ্যাজ অপরচুনিটি, সুযোগের বিষয়টাও চলে আসে। চ্যালেঞ্জ তো স্যানিটেশন সেক্টরে এখনকার চ্যালেঞ্জ একরকম, বাট একটা সময় ছিল যখন এমডিজি নিয়ে আমরা তাড়া করতাম, সেই সময় হয়তো চ্যালেঞ্জটা ডিফারেন্ট ছিল। একটা সময় আমাদের চ্যালেঞ্জ ছিল যে ঘরে ঘরে টয়লেট প্রয়োজন। সো ওই সময় একটা বড় একটা জোয়ার গেছে যখন আমাদের সরকারি বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান এই সেক্টরে কাজ করেছে। না, একটা সময় আমরা এই ইউনিসেফের, আমি একটু ইন্টারাপ্ট করি, যে ইউনিসেফের অনেক কার্যক্রম আমরা দেখতাম, মিনা, এক ধরনের মিনা কার্টুন, ওর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সামাজিক যে বিষয়গুলো থাকে, বিশেষ করে টয়লেট ক্লিনিং, হাইজিন, এই বিষয়গুলো দেখতাম। এই ধরনের কার্যক্রম কি এখন একটু পিছিয়ে আছে? আপনার কাছে কি মনে হয়? রাইটলি পয়েন্টেড আউট, আপনি যে এক্সাম্পলটা দিলেন, এক্স্যাক্টলি ভাই, এইটা তৈরি হয়েছিল প্রয়োজনের তাগিদে। সেই সময় প্রয়োজন ছিল যে মানুষকে জানানো যে তোমার বাসায় একটা নিরাপদ স্বাস্থ্যসম্মত টয়লেট প্রয়োজন। দ্যাটস ওয়াই ওই মিনা কার্টুনটা ওইভাবে তৈরি করা হয়েছিল এবং মানুষের মাথায় গেঁথে গেছিল। এখন যদি আপনি তাকান, এখন আপনি ঘরে ঘরে টয়লেট পাবেন, বিকজ আমরা অলরেডি এমডিজি অর্জন করে ফেলেছি 2015-এর আগে। সো আমরা এটা একটা অ্যাচিভমেন্ট। আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে ভাইয়া সাস্টেইনিং দ্য গেইন। আপনি আপনার অ্যাচিভমেন্টটাকে ধরে রাখবেন।
আপনি যে মিনা কার্টুন দেখিয়ে একটা পরিবারকে এডুকেট করতে পারলেন যে আপনার বাসায় একটা স্বাস্থ্যসম্মত টয়লেট দরকার, আপনি মিনা কার্টুন দেখিয়ে বাচ্চাদের এডুকেট করলেন যে তোমার হাতকে নিরাপদ রাখতে হবে, হাত ধুতে হবে টয়লেট ব্যবহারের পরে। সো হোয়াট ইফ মিনা কার্টুন যদি না থাকে, মিনা কার্টুন যে লার্নিংটা দিল, ওই লার্নিংটাকে আপনি সারা জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আপনার টয়লেটটাকে এখনও মেনটেন আপনি ঠিকমতো করছেন, ওই মেনটেনের জায়গায় আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে। ঘরে ঘরে টয়লেট আছে, এখন আপনাকে মেনটেন করতে হবে। আমি কথাটা প্রায়ই বলি, একটা সময় ছিল যখন মানুষজনের টয়লেট ছিল না, গ্রামে গঞ্জে বনে জঙ্গলে, নদীর ধারে যাইতো, পুকুরে যাইতো, তখন কি হতো যে ঠিক আছে ওই দিকে সে কাজ সেরে চলে আসলো বাড়িতে, সো বাসা থেকে ওই জায়গার দূরত্বটা মোটামুটি লম্বা দূরত্ব, ওইখানে মশা মাছি বসে কাজ শেষ হয়ে যাচ্ছে, সো আমি আক্রান্ত হবার চান্সেসটা অনেক কম। কিন্তু এখন কি হচ্ছে, টয়লেট তো আমার ঘরের ভেতরে, এখন তো মানুষ অনেক সচেতন, আসলে সচেতন টয়লেট আপনার ঘরের ভেতরে, এইখানে যদি কোনো রকম কন্টামিনেশন হয়, ওইখানে যদি কোনো নোংরা হয়, ওই নোংরাটা যদি আমি মেনটেন করতে না পারি টয়লেটটা, তাহলে ওইখান থেকে জীবাণুর আমাকে আক্রমণ করার ডিস্টেন্সটা কিন্তু জাস্ট ফিউ মিটার্স, জাস্ট আপনার ঘরের পাশে টয়লেট। সো আপনার অ্যাওয়ারনেস লেভেলটা আগের চাইতে অনেক অনেক বেশি হতে হবে। চ্যালেঞ্জের জায়গায় যদি বলি, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস লেভেলটা, যে আমার টয়লেট আছে, হাউ এম আই গোনা ইউজ দ্যাট, আমি কীভাবে ইউজ করব, কীভাবে পরিচ্ছন্ন রাখবো, আমার মতো যে কেউ আসবে যখন পরবর্তীতে সে কেমন টয়লেট পাবে। সো ইট ইজ মাই রেসপন্সিবিলিটি যে আমি টয়লেটটা কীভাবে ইউজ করছি, আমি কীভাবে পরিষ্কার রাখছি, এবং অপরজন এসে টয়লেটটাকে কীভাবে পাবে। সো অ্যাওয়ারনেস লেভেলে আমার মনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে। কিছু ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ আছে, ডেফিনেটলি কিছু ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ আছে। শহরের দিকে যদি তাকাই, আমি স্পেসিফিকভাবে যদি বলি যে এই যে হাইজিনের যে বিষয়টা, এটাকে কীভাবে আসলে সার্বজনীন করা যায়? সার্বজনীন তো আপনি আসলে হাইজিনটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, লার্নিংটা অ্যাটলিস্ট, কারণ এটা তো আপনার হেলথের সাথে অ্যাসোসিয়েটেড। আপনি সার্বজনীন করতে চান কিভাবে? আপনি সর্বসাকুল্যে এই এডুকেশনটা যে ফ্রি, তাদেরকে জানাইতে হবে, এই ইনফরমেশনটা তাদেরকে পৌঁছাতে হবে। যেমন ধরেন বিভিন্ন গণমাধ্যম কিন্তু আপনারা অলরেডি করেন, আমরা যারা ব্র্যান্ড আছে আমরাও করি। আমরা একটা ইনিশিয়েটিভের কথা মানে আপনার কি মনে হয় না যে এই ধরনের আরো কার্যক্রমগুলো আরো প্রতিষ্ঠানে এগিয়ে আসা উচিত? ডেফিনেটলি এই জায়গায় তো সেক্টর, এই ডিপার্টমেন্টে তো রোল অনেকেরই আছে। বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই ধরনের স্বাস্থ্যগত দিক নিয়েও কিন্তু কাজ করতে পারে। এবং আপনারা কি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা যে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা, যে আপনারা একাই আসলে মোটামুটিভাবে এই ধরনের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদেরকেও কি একীভূত করা যায় কিনা? অ্যাবসলিউটলি, এই যুদ্ধে আমরা একাই সৈনিক না, আমাদের সাথে আমরা সিটি কর্পোরেশন আছে, আমাদের সাথে সাজিদা ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র, ওয়াটার এইড, এইরকম বেশ কিছু উন্নয়নমূলক সংস্থা আমাদের সাথে কাজ করে। আমি একটু চ্যালেঞ্জের কথাটা আপনাকে একটু অ্যাড করে বলি, যে জায়গায় চ্যালেঞ্জ সেই জায়গায় অপরচুনিটি। আমি দেখলাম যে সার্বজনীন করতে আমার এডুকেশনটাকে সবার কাছে ফ্রিতে করতে হবে। এখন এডুকেশন এত মানুষের জন্য ফ্রি করা তো ডিফিকাল্ট। প্রাইমারি স্কুল 65,000 অ্যাবাউট বাংলাদেশে, সো এতগুলো বাচ্চার কাছে আপনি ফ্রিতে বই দেওয়া বা তাদেরকে এডুকেট করা একটু চ্যালেঞ্জ রয়েই যায়। বাট দেন এগেন ইট ডিপেন্ডস অন ইউর প্রায়োরিটি। আপনি যদি প্রায়োরিটিতে থাকে, আপনি কোনো না কোনো একটা মেকানিজম বের করবেন। স্কুলে যে প্রোগ্রাম নাই তা কিন্তু না, আছে, বাচ্চারা শিখছে, আগের চাইতে বেটার ওয়েতে শিখতেছে। এখন ডিজিটালের যুগ, প্রত্যেক ঘরে ঘরে টিভি, প্রত্যেক ঘরে ঘরে মোবাইল, ইন্টারনেট অ্যান্ড এভরিথিং। আপনি যদি ডিজিটাল মাধ্যমে যে কার্টুনগুলো, আপনি মিনা কার্টুনের কথা বলেন, এখন ডিজিটাল যুগে হয়তো বা মিনা কার্টুন আগের মতো অ্যাকসেপ্টেন্স নাও থাকতে পারে, একটু আরও ফাস্ট পেসড তাদের দরকার। আমরা যেটা করছি হারপিক থেকে, হারপিক অ্যানিমেটেড একটা কমিক কার্টুন আমরা করেছি, যেটা দীপু টুসির হাইজিন অভিযান। ওইটা আমাদের আগে ফিজিক্যাল বই ছিল, ওই বই থেকে নাও আমরা ওইটাকে একটা ডিজিটাল ফিল্ম করেছি। সো এই ডিজিটাল অ্যানিমেশন ফিল্মে একজন মামা থাকে, আর কিছু ক্যারেক্টার থাকে, ওই ক্যারেক্টারগুলো বাচ্চা ক্যারেক্টার, ওই বাচ্চাগুলো ক্যারেক্টার তার প্রত্যেকটা ধাপে ধাপে বিভিন্ন হাইজিন ইনসিডেন্টের সম্মুখীন হয়। ওই জায়গায় মামা প্লে করে যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এবং ওটা খুব মজার একটা ইন্টারেস্টিং একটা ইয়া। সো আপনি মিনা কার্টুনের এক্সাম্পল দিলেন, আর আমি এক্সাম্পল দিলাম দীপু টুসির হাইজিন অভিযান, যেটা মূলত বর্তমানে চাহিদা, এবং দ্যাটস হোয়াট হারপিক ব্রট। জি, হারপিকের ভিশন সম্পর্কে একটু জানতে চাই, আসলে হারপিকের ভিশনটা কি? হারপিকের ভিশন ভাইয়া একদম সংক্ষেপে যদি বলতে চাই, আপনি খেয়াল করে দেখবেন যে এই ডেভেলপমেন্টে আপনি একা গিয়ে, একা জিতে, একা ভালো থেকে ইউ ক্যান নট লিভ হ্যাপিলি। সো আপনাকে সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে। দ্যাটস হোয়াট উই আর হিউম্যান বিং, রাইট? আমরা যদি হারপিক থেকে আমরা যদি সকলকে একসাথে নিয়ে এগোতে পারি, there is gonna be a big win for us. আপনি সামাজিক দায়বদ্ধতার কথাও বললেন। অ্যাবসলিউটলি ভাই। সো আমার এই এন্ড থেকে আমাদের প্রাইমারি ইন্টেনশন হচ্ছে যে আমরা কাউকে পিছিয়ে থাকতে দিব না, বা পিছিয়ে পড়া মানুষ যারা অলরেডি আছে তাদেরকে আমরা সাথে নিয়ে আসবো। সো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সাথে নিয়ে সামনে একসাথে এগিয়ে যাব। সো নো ওয়ান, মানে লিভিং নো ওয়ান বিহাইন্ড।
সো আমরা একসাথে এই ডেভেলপমেন্টের পথে বা এই উন্নতির পথে বা এই সফলতার পথে এগিয়ে যেতে চাই। হোক সেটা স্যানিটেশন ওয়ার্কার হোক, হোক সেটা ক্লিনার হোক, শিশু বাচ্চা হোক, গ্রামাঞ্চলের বাচ্চা হোক, শহরের বস্তির মানুষ হোক, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। অ্যাটলিস্ট হেলথ ডিপার্টমেন্ট যেটা স্যানিটেশন রিলেটেড হেলথ অ্যাসোসিয়েটেড, যেটাতে হেলথ ক্ষতিগ্রস্ত হতে পারে স্যানিটেশনের কারণে, ওই জায়গায় যেন তাদের ক্ষতি না হয়, এই জন্য হারপিক স্পেশাল ফোকাস দিয়ে তাদেরকে হাইজিন শেখাচ্ছে স্যানিটেশন রিলেটেড। আমরা এবার একটু আপনার যারা ওয়ার্কার আছে প্রচুর ঝুঁকিপূর্ণ কাজ করে স্যানিটেশন ওয়ার্কাররা, আপনি একটু বলছিলেন কি তাদের জন্য কি ধরনের উদ্যোগ হারপিক থেকে নেওয়া হয়েছে? অ্যাবসলিউটলি ভাইয়া। সো আমি আগে বলছিলাম যে তারা তো আসলে নীরব নায়ক আমাদের এই সিটির, এই শহরের। আপনি খেয়াল করে দেখেন বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাদের কী রোল হয়। তারা ড্রেনে নামে, সুয়ারেজে নামে, তাই না, সেপটিক ট্যাঙ্কে নামে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ও দুর্ঘটনার কথাও আমরা জানতে পারি, তাই না। সো ওই জায়গায় সেফটিতে হারপিক স্পেশালি ফোকাস করেছে। হারপিক তাদেরকে 3টা ডিপার্টমেন্টে সহযোগিতা করছে। এক, বছর জুড়ে স্বাস্থ্যসেবা। সো হারপিক স্বাস্থ্যসেবা কার্ড আমরা স্যানিটেশন ওয়ার্কারদেরকে প্রদান করছি, যার মাধ্যমে তারা দেশের 250টি হসপিটালে 35 to 40% ডিসকাউন্ট পাচ্ছে। দিস ইনক্লুডস ডক্টর ভিজিট অ্যান্ড টেস্ট অ্যাজ ওয়েল। মানে সব কিছুতেই তারা একটা ডিসকাউন্ট পাবে। হারপিক 35 to 40% ডিসকাউন্ট পাবে এই হারপিক হেলথ কার্ড ইউজ করলে, এবং এটা কমপ্লিটলি ফ্রি। তাদেরকে আমাদের কোনো পে করা লাগতেছে না। আচ্ছা, জাস্ট অন বিহাফ অফ দেম হারপিক এই পেমেন্টটা করে দিচ্ছে এবং হারপিক এটা টেক কেয়ার করতেছে। মানে সে পাচ্ছে, তার পরিবারের লোকজন পাচ্ছে। রাইট ভাই, থ্যাংক ইউ। এর পরে থাকছে তার বাচ্চাদের। সো যদি স্কুল পড়ুয়া কোনো বাচ্চা থাকে যারা স্কুল মুখী নয়, কারণ এরকম আছে যে সাধারণত তাদের প্রাইমারি চ্যালেঞ্জটাই হচ্ছে ফুড, তাই না, অ্যান্ড দেন বাসস্থান, অ্যান্ড দেন জামা কাপড়। হয়তো এডুকেশনটা অনেক পরে আসে ওদের জীবনে, কারণ লাইফে তো চ্যালেঞ্জ তাদের প্রচুর। আমরা করতেছি কি, আমরা ওই বাচ্চাদের জন্য ফ্রিতে হাইজিন এডুকেশনের ব্যবস্থা করেছি। সো প্রত্যেক বাচ্চাকে একটা করে বই দেওয়া হয়েছে, এবং ওই বাচ্চাকে পড়ানোর জন্য আমাদের হারপিকের প্রতিনিধি আছে সাজিদা ফাউন্ডেশনের থ্রুতে। আমরা ওই হারপিক প্রতিনিধি, সাজিদা ফাউন্ডেশন প্রতিনিধি ওই বাচ্চাদেরকে এক জায়গায় বসাই, ওই বইগুলা, ওই কার্টুনগুলা গল্পে গল্পে আমরা পড়াই, ছবি দেখে দেখে বাচ্চারা মজা নেয়, শেখে। এটা গেল বাচ্চাদের। এছাড়াও এই পরিবারের পুরো 1 বছরের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা প্রত্যেক পরিবারকে হাইজিন প্রোডাক্ট আমরা দিয়ে থাকি, হ্যান্ড হাইজিন অ্যান্ড টয়লেট হাইজিন, যেন সারা বছর তারা ফ্রিতে ইউজ করতে পারে। যে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, তবে হারপিকের এই যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি বিভিন্ন এই যে ফ্রি ক্যাম্পেইনের কথা বলছিলেন, বছর জুড়ে তারা কি কি সামাজিক কাজ করে থাকে বিষয় নিয়ে কথা বলবো। আরেকটা বিরতি সময় হয়েছে। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠান। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। আমাদের আজকের আলোচনার বিষয় স্যানিটেশন ও হাইজিন। কথা বলছিলাম মোহাম্মদ রাকিবউদ্দিনের সাথে, ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স, রেকিট বাংলাদেশ। আমরা রাকিবউদ্দিন, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে ক্যাম্পেইনের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কি কি ক্যাম্পেইন আপনারা করে থাকেন, হারপিকের আসলে বছর জুড়ে সামাজিক কি কি বিষয় যেগুলো আমরা জানি না আসলে করে থাকে, একটু যদি জানাতেন। রাইট ভাই, হারপিক তো পুরো বছর জুড়েই সামাজিক উন্নয়নমূলক অনেক কাজে সম্পৃক্ত। আমি যদি বছর শুরু থেকে বলি আপনাকে, জাতীয় বইমেলা হয় আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমিতে। সো আপনি জেনে আনন্দিত হবেন যে গত 4 বছর হারপিক হাইজিন পার্টনার হিসেবে বইমেলায় কাজ করেছে। একটা সময় ছিল যখন আমাদের প্রচুর কমপ্লেন ছিল পাবলিক প্লেসে টয়লেট নিয়ে, বিশেষ করে বইমেলায়। কারণ বইমেলায় আমাদের গতবারের স্ট্যাট যদি দেখি, প্রায় 7 মিলিয়ন, মানে 70 লক্ষ মানুষ বই পোকা যারা বই পছন্দ করে বা ঘুরতে পছন্দ করে বা দেখতে যায়, ওই মেলায় ভিজিট করেছে। সো ওইখানে প্রায় 56টি টয়লেট আছে। ওই 56টি টয়লেটের জন্য আমাদের 22 জন ক্লিনার ডেডিকেটেডলি ছিল, যে তারা রিলেন্টলেসলি যেন এই কাজটা করে এবং টয়লেটটা ক্লিন রাখে। সো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা ইউনিক এক্সপিরিয়েন্স। এমনও ছিল যে একটা সময় প্রচুর কমপ্লেন থাকতো এইসব নিয়ে। অবশ্য অনেক গ্যাদারিং হয়, অনেক মানুষ হয়, আশেপাশে টয়লেটের ব্যবস্থাটা আসলে ওইখানে নেই। জি, বেশ কিছু মোবাইল টয়লেট হয় এবং সবার আন্ডারস্ট্যান্ডিং সেম না, যে টয়লেটে কীভাবে ইউজ করতে হবে, কীভাবে পরিষ্কার রাখবো, কতটুকু পানি ঢালবো বা আদৌ ঢালবো কি না। সো মিক্সড এক্সপিরিয়েন্স থাকে। বাট সেই জন্য আমরা সবাইকে একটা এয়ারপোর্ট স্ট্যান্ডার্ড টয়লেট উপহার দেওয়ার জন্য আমাদের ডেডিকেটেড ক্লিনার থাকে,
যে সে প্রত্যেক 15 মিনিট পর পর হারপিক দিয়ে ক্লিন করে। সো দ্যাট আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমাদের গত 4 বছর ধরে ফ্যান্টাস্টিক আমরা ফিডব্যাক পাচ্ছি বাংলা একাডেমি থেকে এবং অল দ্য ইউজার্স যারা আমাদের ইউজ করে। আচ্ছা, এই বাংলা একাডেমির কথা তো শুনলাম, স্কুলগুলোতে আপনাদের কি ধরনের প্রোগ্রাম থাকে আসলে? সো স্কুলগুলোকে আমরা আসলে দুইটা ভাগে দেখছি, প্রাথমিক আর না প্রাথমিকই ভাই, প্রাথমিক আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে শিশুদের। সো প্রাথমিকে যারা স্কুলমুখী আছে তাদের জন্য আমাদের হাইজিন কারিকুলাম বই আছে। সো হারপিক হাইজিন কারিকুলাম বই, ওই বইতে বিভিন্ন হাইজিন রিলেটেড অ্যাক্টিভিটি আছে, লেখা আছে, পিকচার আছে, বাচ্চাগুলো ওটা দেখে দেখে শিখে শিখে পড়তে পারবে। এবং এই জন্য আমরা টিচারদের ওরিয়েন্টেশন দিই যে আপনারা এই বইটাতে দেখেন কিভাবে কি আছে এবং কীভাবে কী পড়াইতে হবে। এটা মূলত একটা 3 মাসের একটা প্রোগ্রাম। সো 14টা অধ্যায় থাকে হাইজিন রিলেটেড, দাঁতের পরিচ্ছন্নতা, হ্যান্ড হাইজিন, টয়লেট হাইজিন, স্কুল মাঠের হাইজিন, ক্লাসরুমের হাইজিন, টিফিনে হাইজিন। সো হাইজিনের যে টাচ পয়েন্টসগুলো আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসোসিয়েটেড, ওই অ্যাসোসিয়েশনগুলো আমরা বাচ্চার সাথে কানেক্ট করাই দিই ওই বইয়ের থ্রুতে। এটা হচ্ছে ওই সকল বাচ্চাদের জন্য যারা স্কুলে যায়। আরেকটা শ্রেণীর বাচ্চা আছে যারা আসলে স্কুলে যাইতে চায় কিন্তু হয়তো সামর্থ্য নাই। সো তাদের জন্য আপনি মজার স্কুলের নাম শুনেছেন। সো মজার স্কুলে যেটা হয় যে পরিচ্ছন্নতা কর্মীর বাচ্চারা বা গরিব পরিবারের সন্তানরা যাদের এডুকেশনের খরচ বেয়ার করার সামর্থ্য নাই, ব্র্যাকের যে স্কুলগুলো থাকে ওইখানেও ব্র্যাক নিজের ফান্ডে পড়ায়। সো মজার স্কুলে আমরা এরকম বই শিশুদের যে একটা পথ শিশুদের বিষয়টা, জি জি, ওই বাচ্চাদের জন্য আমরা কিন্তু পুরো 1 বছরের জন্য হাইজিন সামগ্রী, বাচ্চাদের জন্য 2টা টয়লেট নির্মাণ, কারণ 523টা বাচ্চার জন্য মাত্র একটা টয়লেট। সো ওইটা আমরা গিয়ে দেখছিলাম, দেন আমরা উই রিয়েলাইজ যখন আমাদের সুযোগ আছে কিছু ভ্যালু অ্যাড করার। সো আমরা 2টা টয়লেট দিয়েছি, 1 বছরের জন্য হাইজিন প্রোডাক্ট দিয়েছি যেন তারা হ্যান্ড হাইজিন অ্যান্ড টয়লেট হাইজিন মানে মেনটেন করতে পারে। পাশাপাশি আমরা ওদেরকে নাম্বার অফ বুকস যতগুলো প্রয়োজন ওটা দিয়েছি। আর টিচার যারা আছে তাদেরকে আমরা ওরিয়েন্টেশন দিয়েছি যে এই বইগুলো এভাবে বাচ্চাদের পড়াইতে হবে, কারণ বাচ্চারা ফ্রিতে পড়ছে। সো তাদের এডুকেশন ম্যাটেরিয়ালস অলরেডি মজার স্কুল বিভিন্ন ফান্ডারের থ্রুতে দিচ্ছে, আর আমাদের থ্রুতে বই এবং হাইজিন ডিপার্টমেন্ট মানে উই টুক দ্য রেসপন্সিবিলিটি বলতে পারেন। জি, স্যানিটেশন ব্যবস্থাপনা নাগরিকদের, আসলে আমরা যারা সাধারণ জনগণ আছে আপনারা হয়তো এইভাবে কাজ করছেন, আমাদের ভূমিকা কি থাকা উচিত বলে আপনি মনে করেন? মূলত আমাদের ভূমিকাটাই মেইন। 1-2 শ্রেণীর, 1 যারা জানে, 1-2 যারা জানে না। 1 যারা জানে, তারা যারা জানে না তাদেরকে এডুকেট করতে হবে, আর যারা জানে না তারা এডুকেশন জানার পর, আন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার পর বা পাবলিক প্লেসে টয়লেট ইউজ করার পর তার যে আচরণবিধি সেই জায়গায় ইনফ্লুয়েন্স করা, সেই জায়গায় কিছু কাজ করা। আমাদের দেখবেন অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা হাইজিনটা ঠিকমতো মেনটেন করতে পারি না। আমি এক্স্যাক্ট উদাহরণ যদি বলি, আজও যদি আপনি রাস্তায় নামেন দেখবেন যে কেউ কোনো না কোনো ময়লা, চিপসের প্যাকেট, কলার বা আপনার চকলেটের ফালা রাখছে, পলিথিন পড়ে আছে। কিন্তু খেয়াল করে দেখেন বাংলাদেশ কি কোনো ওপেন ডাস্টবিন, উন্মুক্ত ডাস্টবিন বাংলাদেশ যে আপনি যেখানে সেখানে যা কিছু ফেলাই দিলেন? এটা হতে পারে না। বাংলাদেশ কোনো ওপেন ডাস্টবিন না। সো এটা আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে যে এইটা আমি বাংলাদেশের যেখানে সেখানে ফেলতে পারবো না। দ্যাটস রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে যদি আমার প্রয়োজন হয় কিছু ফেলতে, তাহলে আমি ডাস্টবিনের খোঁজ করবো, তাই না? নিয়ারেস্ট ডাস্টবিন ঢাকা শহরে কিন্তু ভাই প্রচুর আছে, গ্রামাঞ্চলেও আছে, শহরাঞ্চলেও আছে। সমস্যা হলো এটা আমরা আসলে সঠিক ব্যবহারটা আসলে জানি না এবং ব্যবহারটা করতে চাই না। আমাদের ভিতরে আসলে দেশপ্রেম আছে, নাই যে না তা কিন্তু না, আছে, কিন্তু হয়তো বা ওই জায়গায় ট্রিগার করে না যে আমি যে এটা রাস্তায় ফেলতেছি, আমি যে এটা টয়লেটটা নোংরা রাখতেছি, আমি যে হাত না ধুয়ে চলে যাচ্ছি, অ্যান্ড দ্যাট উইল ইম্প্যাক্ট মাই হেলথ, দ্যাট উইল ইম্প্যাক্ট সাম ওয়ান্সেস হেলথ। সো এই যে চ্যালেঞ্জগুলো আমি ওভার ড্র করতে পারি না। সো আমার যদি মাথায় একটা ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে কিন্তু আমাকে ট্রিগার করবে যে না এটা করা যাবে না, এটা এভাবে করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার আশপাশে যারা বাচ্চা আছে তাদেরকে যদি আমি এই এডুকেশনের দায়িত্বটা নিয়ে নিতে পারি, ফর এক্সাম্পল আপনি যদি আগামীতে 2 জনকে শেখান, আমি যদি 2 জনকে শেখাই, 4 জন এডুকেশনটা পেয়ে গেল। এই যে আপনি বললেন যে আমরা এখানে মানে যেখানে সেখানে যে ময়লার যে বিষয়টা, এই আমরা যদি আবার দেশের বাইরে যাই তখন কিন্তু আমি মক্কার একটা ভিডিও দেখলাম, মক্কা একটা ব্লগারদের, যে ওরা ওইখানে খাওয়া দাওয়া করছে, মদিনায় মক্কার পাশে খাওয়া দাওয়া করছে, কিন্তু সবাই ময়লাগুলো আবার ঠিক জায়গায় নিয়ে তুলে ফেলে দিচ্ছে। যে এখানে কিন্তু আমরা যেখানে সেখানে ফেলছি বাংলাদেশে, কিন্তু ওইখানে গিয়ে আমরা ঠিক হয়ে গেলাম। এখন এটা কি একটা আইনের কোনো বিষয় থাকে কি? থাকে ভাই, থাকে, অবশ্যই থাকে। হারপিকের যে চেষ্টাটা মূলত চেষ্টাটা হচ্ছে আচরণবিধিতে। সো কেউ করবে দেশকে ভালোবেসে যে আমি দেশে যেখানে সেখানে ময়লা ফেলবো না, কারণ দেশ আমার জন্মভূমি, মাতৃভূমি, আমার মানে আমরা বলি না যে আমার প্রাণপ্রিয় মাতৃভূমি। সো ওই ভালোবাসা থেকে অনেকে করে না। আবার কি হয়তো আইনের ভয়, সো ওইখানে আইন আছে, আইনের প্রয়োগ আছে,
আইনের প্রয়োগ আছে, সো মানুষের ভিতরে একটা ভয় থাকে যে না, এমন না যে সে সৌদি আরবকে ভালোবাসে দেন বাংলাদেশ, তা কিন্তু না ভাই। না, সে অবশ্যই যাচ্ছে বাংলাদেশকে। একটা রিজনে, বাট বিকজ অফ দেয়ার ল অফ ল্যান্ড ওর ভিতরে তাকে ট্রিগার করে যে আমাকে ফাইন দিতে হবে, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে অপ্রস্তুত Exactly. করবে। সো ওই যে ভেতরে সেন্সটা কাজ করে, ওই সেন্স কাজ করানোর জন্য আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, আমাদের সকলকে কাজ করতে হবে। আমাদেরকে অ্যাট সাম পয়েন্ট হয়তো বা মাঠেও নেমে আমাদেরকে অ্যাওয়ার করতে হতে পারে রাস্তাঘাটে। যে কাজটি হারপিক আসলে করে যাচ্ছে, আমরাও চাই হারপিকের সাথে থাকতে, সাধারণ জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে দেশের ভালো করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রাকিবউদ্দিন, ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স, রেকিট বাংলাদেশ। আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।